আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা সমাজকর্মের দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করব। আমি খাদিজা সুলতানা, সমাজকর্মের লেকচার হিসেবে এখানে আছি, তোমরা জানো। আজকে আমরা সমাজকর্মের তৃতীয় একটি অধ্যায় নিয়ে, ইতিমধ্যে তোমরা প্রথম অধ্যায়ের উপর একটি ক্লাস করেছো, আজকে আমরা তৃতীয় অধ্যায়ের উপর একটি ক্লাস করব। ছোট্ট একটি অধ্যায়, অধ্যায়টির নাম হচ্ছে সামাজিক সমস্যা সমাধানে সমাজকর্মের অনুশীলন। অর্থাৎ সামাজিক সমস্যাগুলোকে আমরা কিভাবে সমাজকর্ম প্র্যাকটিস করব বা অনুশীলন করবো, এই সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায় এবং সমাজ থেকে খুব তাড়াতাড়ি এগুলো বিতাড়িত করা যায়, এগুলো আজকে আমরা শিখে নিব। তো প্রথমেই আমরা যেটা শিখবো সেগুলো হচ্ছে, আমি একটু টপিকগুলো নাম লিখে দিচ্ছি। আমরা জানি আমাদের সৃজনশীল ভিত্তিক যে প্রশ্নগুলো হয় সেগুলোর জন্য আমাদের 1 নম্বরের যে জ্ঞানমূলকগুলো আছে করতে হবে। এই অধ্যায় পড়তে হলে প্রথমেই আমাদের জানতে হবে সমস্যা কি। সমস্যা কি, সামাজিক সমস্যা কি। প্রথমেই আমরা জানবো সমস্যা কি। সমস্যা হচ্ছে একটি অবাঞ্ছিত এবং অপ্রত্যাশিত অবস্থা যা সমাজের অধিকাংশ মানুষের জন্য ক্ষতিকর। তাহলে প্রথমেই আমরা সবাই জেনে নিব সমস্যা কি। হোয়াট ইজ প্রবলেম? প্রথমেই জানতে হবে সমস্যা কি। সমস্যা হচ্ছে, আমরা যদি একটু বইয়ের দিকে দেখি, আমরা সবাই একটু বই রাখবো সামনে, তাহলে হবে যে এটি হচ্ছে একটি অবাঞ্ছিত এবং অপ্রত্যাশিত অবস্থা যা সমাজের অধিকাংশ মানুষের জন্য ক্ষতিকর। এরপরে আমরা এরপরের টপিকটা জেনে নিব সামাজিক সমস্যা কি। সমস্যা পরে যদি আমরা যেটা জানতে যাব সেটা হচ্ছে সামাজিক সমস্যা কি। সামাজিক সমস্যা হচ্ছে সমাজের থেকে উদ্ভূত এমন একটি অবাঞ্ছিত বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি যা সমাজের সকলের জন্য ক্ষতিকর এবং সকলের উপর একটি বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। আমরা আমাদের বইগুলো যদি একটু দেখি, আমাদের একটু বই টাচ লাগবে, তাহলে আমরা 84 পৃষ্ঠায় এগুলোর উপর যে ছোট ছোট সংজ্ঞাগুলো আছে সেগুলো দেখে নিব। আমরা আমাদের পছন্দ অনুযায়ী যে কোনো দুইটা সংখ্যা পড়ে নিব। এবং আমরা জানি যে আমাদের সমাজকর্মে বিভিন্ন রাইটারের নাম, বইয়ের নাম বা এই ধরনের প্রশ্নগুলো আসে। এই ধরনের প্রশ্নগুলোর ক্ষেত্রে আমরা একটু বইয়ে কোন কোন রাইটার আছে, কোন রাইটারের নামগুলো আছে, এগুলো একটু পড়ে নিব আমরা। তাহলে প্রথমে আমরা সমস্যা, সামাজিক সমস্যা, এগুলোর দুইটা করে সংজ্ঞা যদি পড়ে নেই তাহলে আমাদের জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক যেগুলো আছে সেগুলো হয়ে যাবে। কারণ বোর্ড কোশ্চেনগুলোতে দেখা যায় যে সমস্যা কি এটা হয়তো বা আসে, বা সামাজিক সমস্যা কি অনুধাবন হিসাবেও আসতে পারে। তো বই অনেকগুলো রাইটার আছে, আমরা নিজের কাছে যেটা সহজ লাগে সেটাই পড়ে নিব। তারপর আমি বলে দিচ্ছি সামাজিক সমস্যা হচ্ছে সমাজের অধিকাংশ মানুষের জন্য যেটা ক্ষতিকর এবং যার উদ্ভব সমাজ থেকেই হচ্ছে, তাই হচ্ছে সামাজিক সমস্যা। আমাদের এখানে কিছু রাইটারের নাম আছে, আমরা এগুলো একটু পড়বো। এল.এ. ফ্রাঙ্কের একটা বইয়ের নাম আছে সোশ্যাল প্রবলেমস। এইগুলো হচ্ছে আমাদের বোর্ড কোশ্চেনে আসে যে সোশ্যাল প্রবলেমস রাইটার বইয়ের নামগুলো কি। হ্যাঁ, তো এরপরের যে টপিকটা আমরা পড়বো সেটি হচ্ছে সামাজিক সমস্যার কিছু বৈশিষ্ট্য জানবো আমরা, যে সামাজিক সমস্যার বৈশিষ্ট্যগুলো কি বা কিভাবে সামাজিক সমস্যার বৈশিষ্ট্য। কিভাবে বুঝবো আমরা এটি কোনো সামাজিক সমস্যা কিনা? যদি এটি সমাজ থেকে উদ্ভূত হয়, যেমন যেটা সমাজে নাই সেটা কখনোই সামাজিক সমস্যা হবে না। সামাজিক সমস্যার 1 নম্বর বৈশিষ্ট্য হতে হবে সমাজ থেকে উদ্ভূত। 2 নম্বর পয়েন্টে যদি আমরা দেই যে এটি সমাজের সকলের জন্য ক্ষতিকর, একজনের উপর বা দুইজনের উপর যেটা প্রভাব ফেলে সেটা কখনোই সামাজিক সমস্যা হবে না। যে এটা হবে পার্সোনাল প্রবলেম হতে পারে, এটা আমার পারিবারিক সমস্যা হতে পারে, এটা আমার স্বাস্থ্যগত সমস্যা হতে পারে। সামাজিক সমস্যার অন্যতম বৈশিষ্ট্য হতে হবে এটা সকলের উপর প্রভাব ফেলবে। তো এখানে যদি আমরা দেখি অনেক প্রবলেম আছে যে সকলের উপর প্রভাব ফেলে, সমাজের অধিকাংশ মানুষের জন্য ক্ষতিকর বা সকলের উপর প্রভাব ফেলে। 3 নম্বরে যদি আমরা যাই তাহলে আমরা দেখতে পারি যে সমাজের অধিকাংশ মানুষের জন্য ক্ষতিকর, সকলের উপর প্রভাব ফেলে এবং এটি হচ্ছে পরিবর্তনশীল। পরিবর্তনশীল এই কারণে বলছি যেটা আজকে সামাজিক সমস্যা, এটা
2 বছর পর বা 10 বছর পর সামাজিক সমস্যা নাও হতে পারে, যেটা আজকে আমাদের জীবনকে থামিয়ে দিচ্ছে বা থমকে যাচ্ছে আমাদের জীবন, যে সেটা হয়তো বা আবার 10 বছর পর অন্যরকম হয়ে যাবে। সামাজিক সমস্যা কখনোই একরকম থাকে না। আর যেমন আজকে বাংলাদেশ একটা দরিদ্র দেশ আছে, বাংলাদেশের জনসংখ্যা অনেক বেশি আছে, 20 বছর পর বাংলাদেশের অবস্থা এরকম নাও থাকতে পারে। তাহলে এখন বাংলাদেশে যেটা সামাজিক সমস্যা আছে, দারিদ্রতা বা জনসংখ্যা সমস্যা, হিউজ পপুলেশন, এটা হয়তো বা 10 বছর পর অন্যরকম হয়ে যেতে পারে, তখন আবার আমাদের সমস্যাগুলো হয়তো অন্যরকম হবে। তার মানে সামাজিক সমস্যার একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এটি পরিবর্তনশীল, এটি সমাজের সাথে সাথে, সমাজের অবস্থার সাথে সাথে পরিবর্তন হয়। এরপর আরো কিছু টপিক আছে আমাদের। সর্বজনীন ক্ষতিকর, এটা সকলের জন্য ক্ষতিকর। এটি সমাজের সকল ধনী গরিব সকলের জন্য ক্ষতিকর। যেমন আমরা যদি দেখি, যেমন যানজট সমস্যা, যানজট সমস্যা বাংলাদেশে একটা অন্যতম হচ্ছে সামাজিক সমস্যা। কারণ এটা কেন বলছি, কারণ এটা ধনী গরিব যখন আমরা রাস্তায় বের হচ্ছি সকলের উপর প্রভাব ফেলছে। আমি চাইলেও আমি খুব দ্রুত যেতে পারছি না, হয়তো আমার গাড়ি আছে কিন্তু আমি গাড়িতে ঘন্টার পর ঘন্টা বসে আছি, তো এটাও আমার উপর একটা প্রভাব ফেলছে। এরপর আরো কিছু পয়েন্ট আছে। এই প্রশ্নগুলো সাধারণত সামাজিক সমস্যা বৈশিষ্ট্য আমি বলে দিচ্ছি, এগুলো আমাদের 2 নম্বরে অনুধাবনের জন্য আসবে। তো এগুলো আমরা খুব বেশি বিস্তারিত করব না, 5 থেকে 6টা পয়েন্ট আমরা সবাই জেনে নিব এবং আশা করি এই প্রত্যেকটা পয়েন্ট তোমরা সবাই লিখতে পারবে বা এগুলো বলতে পারবে, কারণ এগুলো আমাদের চারপাশ থেকে আসছে এবং এগুলো খুব জটিল কিছু না। এরপর আমরা যেটা জেনে নিব সেটা হচ্ছে সামাজিক সমস্যার কারণ, কেন হয় সামাজিক সমস্যাগুলা, কেন সৃষ্টি হচ্ছে। সামাজিক সমস্যার কারণ, তাহলে আমরা প্রথমে জানবো সমস্যা কি, সামাজিক সমস্যা কি, সামাজিক সমস্যার কিছু বৈশিষ্ট্য এবং সামাজিক সমস্যা কেন হচ্ছে। সামাজিক সমস্যা হওয়ার পেছনে অনেকগুলো কারণ আছে, যদি আমরা খুঁজতে যাই তাহলে দেখা যাবে যে হিউজ পপুলেশন, অধিক জনসংখ্যা, যেটা 1 নম্বরে আমি বলতে পারি সামাজিক সমস্যার কারণ হচ্ছে অধিক জনসংখ্যা। কেন অধিক জনসংখ্যা? দেখো তোমরা, অধিক জনসংখ্যা বলার কারণ হচ্ছে এই জনসংখ্যার কারণে বিভিন্ন সমস্যার সৃষ্টি হচ্ছে। যখন হিউজ পপুলেশন হচ্ছে, আমি আমার মৌলিক অধিকারগুলো পূরণ করতে পারছি না, আমি খাদ্যের অভাব, বস্ত্রের অভাবে বড় হচ্ছি এবং একসময় আমি কোনো কাজকর্ম করতে পারছি না, কাজকর্ম না করে আমি বেকার সমস্যার সৃষ্টি করছি এবং বেকার সমস্যার কারণে আমি আমার অভাব পূরণের জন্য বা আমি আমার মৌলিক চাহিদা পূরণের জন্য হয়তো চুরি করছি, ডাকাতি করছি, ছিনতাই করছি, তখন আমি নানান অপরাধের দিকে ঝুঁকে যাচ্ছি। তো এই কারণে অধিক জনসংখ্যা যে কোনো সামাজিক সমস্যার 1 নম্বর কারণ হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। এরপর যেটা আমরা জানবো সেটা হচ্ছে দরিদ্রতা। আমরা জানি বাংলাদেশে একটা 34 পয়েন্ট, আমাদের বইয়ে একটা সংখ্যা দেওয়া আছে যে 39.5% মানুষ হচ্ছে দারিদ্রতা বা 40% মানুষ দারিদ্রতার নিচে বসবাস করছে, দারিদ্র নিম্নমুখী জীবনযাপন করছে। তারা শিক্ষা দীক্ষা সকল দিক থেকে বঞ্চিত হচ্ছে, খাদ্য বস্ত্র বাসস্থান, এই বঞ্চিত থাকার কারণে নানা অপরাধে জড়িয়ে যাচ্ছে এবং তাদের মৌলিক অধিকারগুলো পূরণ না হওয়ার কারণে তারা একটা অবাঞ্ছিত জীবনযাপন করছে এবং এই কারণে সৃষ্টি হচ্ছে আরো নানান ধরনের সমস্যা। তো এই কারণে সামাজিক সমস্যার কারণে আমরা 1 নম্বর দিব অধিক জনসংখ্যা, তারপর দিব দরিদ্রতা, তারপর যেটা দিতে পারি মৌলিক অধিকারের অপূর্ণতা। মৌলিক অধিকারের অপূর্ণতা। এরপর আমরা আরো কিছু দিতে পারি, যেমন হচ্ছে বেকারত্ব দিতে পারি, নিরক্ষরতা দিতে পারি। আমি যখন নিরক্ষরতা কেন দিতে পারি, আমি যখন অক্ষরজ্ঞানহীন থাকছি বা শিক্ষা থেকে দূরে থাকছি, এই যুগে এসে আমি কোনো ডিসকোয়ালিফাই হচ্ছি, কোনো কাজের জন্য আমাকে নিচ্ছে না এবং এই আমার এই নিরক্ষরতার কারণে, কোনো কাজ করতে না পারার কারণে আমি কিন্তু সমাজে আমার অবদান রাখতে পারছি না এবং আমার যে মৌলিক অধিকারগুলো এগুলো আমি পূরণ করতে পারছি না, ফলে আমি নানান অপরাধের দিকে ঝুঁকে যাচ্ছি।
এরপরে আমরা দিতে পারি পারিবারিক অশান্তি। রাজনৈতিক অস্থিতিশীলতা। রাজনৈতিক অস্থিতিশীলতা দেখা যাচ্ছে হরতাল, বিক্ষোভ, মারামারি কিংবা হত্যাকাণ্ডের কারণে আমাদের জীবন থমকে যাচ্ছে। কোন একটি পরিবারে দেখা যাচ্ছে যে নির্ভরশীল যার উপর ছিলাম আমরা, বাবা ভাই, এরকম হত্যাকাণ্ড হচ্ছে, হরতাল হচ্ছে, বিক্ষোভ হচ্ছে, এরা মরে যাচ্ছে বা এরা পঙ্গু হয়ে যাচ্ছে। ফলে আমাদের পরিবারগুলো বিভিন্ন সমস্যায় নিপতিত হয়ে যাচ্ছে এবং এই সামাজিক সমস্যার সৃষ্টি হচ্ছে। তো এই প্রশ্নগুলো সামাজিক সমস্যার যে কারণ আছে, বৈশিষ্ট্য আছে, এগুলো আমরা অনুধাবনের জন্য প্র্যাকটিস করব, অনুধাবনের জন্য শেষ করব। এবার আমরা প্রথমে যেগুলো জেনেছি, এবার আমরা পার্ট 2 এ চলে যাব, সেটা হচ্ছে জনসংখ্যা সমস্যা। আমি শুরুতেই বলেছিলাম যে বাংলাদেশে বর্তমান যুগে যে সমস্যাগুলোকে দেখা হয় তার মধ্যে একটা অন্যতম সমস্যা হচ্ছে জনসংখ্যা সমস্যা। এটা আমাদের সামাজিক সমস্যা 1 নম্বর সমস্যা হিসেবে চিহ্নিত করা হয়েছে। তো এই জনসংখ্যা সমস্যা হিসেবে জানতে হলে আমাকে প্রথমেই যেটি জানতে হবে, জনসংখ্যা কি। প্রথমেই আমি জানবো জনসংখ্যা কি। জনসংখ্যা কি? কোনো একটি দেশে যখন কোনো একটি নির্দিষ্ট আয়তনে নির্দিষ্ট সংখ্যক লোক যখন স্থায়ীভাবে বা অস্থায়ীভাবে বসবাস করছে, তখন তাকে জনসংখ্যা বলা হয়। প্রথমে আমরা জানবো জনসংখ্যা বলতে সেই জনগণকে বোঝায় যারা কোনো একটি নির্দিষ্ট এলাকায় নির্দিষ্টভাবে স্থায়ীভাবে বসবাস করছে। জনসংখ্যা সমস্যা জানতে হলে প্রথমে আমাকে তাহলে জানতে হবে জনসংখ্যা কি। এরপর আমি জানবো জনসংখ্যা সমস্যা কেন, জনসংখ্যা সমস্যা কি। যদি প্রথমেই আমি জানি জনসংখ্যা কি, তারপর আমি জানবো জনসংখ্যা সমস্যা কি। সব দেশেই কিন্তু জনসংখ্যা সমস্যা এরকমটা না। জনসংখ্যা কোন একটি দেশে তখনই সমস্যা হবে যখন সেটি নির্দিষ্ট আয়তনের তুলনায় কম হবে বা বেশি হবে। অর্থাৎ নির্দিষ্ট আয়তনের তুলনায় জনসংখ্যা যদি কম হয় সেটিও সমস্যা, জনসংখ্যা যদি বেশি হয় সেটিও সমস্যা। তাহলে প্রথমে আমি জানবো জনসংখ্যা কি, তারপর আমি জেনে নিব জনসংখ্যার সমস্যা কি। কোন দেশের জনসংখ্যা যদি প্রাপ্ত সম্পদের তুলনায় কম হয় বা বেশি হয়, তখনই সেটি আমার সমস্যা সৃষ্টি করছে এবং তখনই আমি তাকে জনসংখ্যা সমস্যা বলছি। এগুলো প্রত্যেকটি প্রশ্ন আমরা জ্ঞানমূলকের জন্য পড়ে নিব, জ্ঞানমূলক অনুধাবনের জন্য। আমরা জানি জ্ঞানমূলক আসলে আমরা একটা লাইনের মধ্যে আমার বিস্তারিত উত্তর দিয়ে দিব এবং জনসংখ্যা সমস্যা কি যদি অনুধাবন হিসেবে আসে তাহলে আমরা 2টি প্যারা মেনটেন করব। জনসংখ্যা সমস্যার পরে আমরা জেনে নিব জনসংখ্যা বিস্ফোরণ কি বা অধিক জনসংখ্যা কি। যখন কোনো দেশের জনসংখ্যা তার আয়তনের থেকে বা প্রাপ্ত সম্পদের তুলনায় অধিক বেশি হয়ে যায় এবং যেটি সামাজিক জীবনের সকল ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করে, তখনই সেটিকে বলা হচ্ছে জনসংখ্যা বিস্ফোরণ বা অধিক জনসংখ্যা, যেটি বাংলাদেশের মতো নিম্ন মধ্যবিত্ত দেশগুলোতে একটি প্রধান সমস্যা। জনসংখ্যা সমস্যা বা অধিক জনসংখ্যা জনসংখ্যা বিস্ফোরণ হিসেবে আখ্যায়িত করা হয়। তাহলে আমরা এই পর্যায়ে 3টে জিনিস জানছি, জনসংখ্যা কি, জনসংখ্যার সমস্যা কি এবং জনসংখ্যা বিস্ফোরণ বা অধিক জনসংখ্যা কি। জনসংখ্যা সম্পর্কে জানতে হলে অর্থনীতিবিদ ম্যালথাসের একটি বিখ্যাত বইয়ের নাম আছে, অর্থনীতিবিদ ম্যালথাসের বিখ্যাত বই এসে অন দ্য প্রিন্সিপাল অফ পপুলেশন। এই বইয়ের নামটা আমরা সবাই জেনে নিব। এটা আমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে ম্যালথাসের বিখ্যাত গ্রন্থটির নাম কি।
সেটাই তিনি বলেছিলেন, কোন দেশের জনসংখ্যা খাদ্য উৎপাদনের চেয়ে বেশি হলে তাকে কি মানে অধিক জনসংখ্যা বলা হয়। মানে আমাদের দেশে খাদ্য উৎপাদনের তুলনায় যদি জনসংখ্যাটা বেশি হচ্ছে সেটাই হচ্ছে অধিক জনসংখ্যা। এছাড়া আমরা এখানে জেনে নিব কাম্য জনসংখ্যা কি। এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন 1 নম্বরে জ্ঞানমূলকের জন্য। কাম্য জনসংখ্যা হচ্ছে যখন কোনো দেশের জনসংখ্যা তার আয়তন অনুযায়ী ভারসাম্য রাখছে, তখন তাকে মানে যেটা আমি এক্সপেক্ট করছি সেটাই হচ্ছে কাম্য জনসংখ্যা। বাংলাদেশে যেহেতু জনসংখ্যা একটি গুরুত্বপূর্ণ সমস্যা, 1 নম্বর সমস্যা হিসেবে আখ্যায়িত করা হয়, এই জনসংখ্যা সমস্যার কারণগুলো আমরা জেনে নিব। কেন জনসংখ্যা সমস্যার সৃষ্টি হচ্ছে। 1 নম্বর কারণ আমরা দেখতে পারি যে কিছু প্রাকৃতিক কারণ আছে, যেমন বাংলাদেশের ভৌগোলিক অবস্থান। হ্যাঁ, বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের কারণে নাতিশীতোষ্ণ মণ্ডলে অবস্থিত। এই কারণে দেখা যাচ্ছে যে বাংলাদেশে মৌসুমী জলবায়ু, নাতিশীতোষ্ণ আবহাওয়া, উর্বর মাটি এগুলো জীবনযাত্রাকে সহজ করে দিয়েছে এবং উচ্চ প্রজনন ক্ষমতা আছে, যেটা বাংলাদেশের মানুষের যে অল্প বয়সের সন্তান ধারণের ক্ষমতা লাভ করে থাকে এবং এই ফলে জনসংখ্যাটা খুব অধিক হারে বৃদ্ধি পেয়ে থাকে। আমি কিছু পয়েন্টস লিখে দিচ্ছি, একটু খেয়াল করি। উচ্চ প্রজনন ক্ষমতা, এরপর আছে ভৌগোলিক অবস্থান, এরপর যদি আমরা দেখি সেটি হচ্ছে বাল্যবিবাহ। যদি বাল্যবিবাহ, আমরা সবাই জানি মোটামুটি এটা কি, মানে কোন একটি ছেলে বা মেয়ে যখন, একটি মেয়ের যখন 18 বছরের নিচে এবং একটি ছেলের যখন 21 বছরের নিচে বিবাহ হচ্ছে এবং তারা পরিবার গঠন করছে, তখন সেটাকে বাল্যবিবাহ বলা হচ্ছে। বাংলাদেশে বাল্যবিবাহ অধিক হারে এই সমস্যাটি রয়েছে, যে কারণে জনসংখ্যা আমাদের অধিক পরিমাণে বেড়ে যাচ্ছে। এছাড়া রয়েছে বহুবিবাহ। তারপর আমরা দেখতে পাই যে দারিদ্র ও নিম্ন জীবনযাত্রার মান বা কৃষির উপর অধিক নির্ভরশীলতা। কৃষির উপর নির্ভরশীলতা কেন হচ্ছে, যে তাহলে বলতে পারি যে কৃষির উপর নির্ভরের সাথে জনসংখ্যার কারণ কি, যে জনসংখ্যা কেন বাড়ছে। দেখা যাচ্ছে বাংলাদেশে বেশিরভাগ গ্রামগুলোতে বেশিরভাগ মানুষ কৃষির উপর নির্ভরশীল। আমরা জানি যখন কৃষি কাজ করা হয় তখন পরিবারে অনেক সদস্য দরকার হয়, যে কারণে একটা সময় দেখা যেত যে গ্রামে তারা অধিক সন্তানের প্রতি আগ্রহী ছিল, যে অনেক বেশি সন্তান থাকলে হয়তো বা কৃষি কাজটা তাদের জন্য সহজ হবে, তারা নিজেরা সন্তান নিয়ে তাদের কাজগুলো করে ফেলতে পারবে। এরপর যেটা আসছে সামাজিক সচেতনতার অভাব। আমরা সামাজিকভাবে সচেতন না, যে কারণে আমাদের সামাজিক সমস্যাগুলোর মধ্যে জনসংখ্যাগুলো এভাবে বেড়ে যাচ্ছে, আমরা সামাজিকভাবে সচেতন না হওয়ার কারণে। তো আমাদের হচ্ছে সৃজনশীল আকারে যদি চিন্তা করি যে দিয়ে দিবে, হয়তো কোনো একটা উদ্দীপক দিয়ে দিচ্ছে যে উদ্দীপকে কোন সমস্যাগুলোকে চিহ্নিত করা যায়, উদ্দীপকে জনসংখ্যা সমস্যা যদি আমি চিহ্নিত করতে পারি তাহলে এভাবে দিব উক্ত সমস্যা বৃদ্ধি পাওয়ার কারণগুলো কি, তখন আমরা এরকম 6-7টা পয়েন্ট ডিটেলসে লিখে দিতে পারি। বিস্তারিতভাবে লিখে দিলে আমাদের হয়ে যাচ্ছে। বাংলাদেশে জনসংখ্যা সমস্যার কারণ এবং উক্ত সমস্যা সমাধানে সমাজকর্মের কাজ কি, তাহলে কেন আমরা এটা করব, বা বাংলাদেশে জনসংখ্যার প্রভাব কি। এরপরের টপিকটা হচ্ছে জনসংখ্যা সমস্যার প্রভাব। অধিক জনসংখ্যা আমাদের জীবনে কিভাবে প্রভাব ফেলছে তা যদি আমরা দেখি, তাহলে প্রথমে 1 নম্বরে আসবে অপরাধ প্রবণতা বৃদ্ধি। 1 নম্বরে আমি দিয়ে দিচ্ছি অপরাধ প্রবণতা বৃদ্ধি। অধিক জনসংখ্যার কারণে মৌলিক অধিকার বা মৌলিক চাহিদাগুলো পূরণ করতে না পেরে আমি নানান ধরনের অপরাধের দিকে চলে যাচ্ছি। এরপর যদি যেটা দেখি সেটা হবে গৃহ ও বস্তি সমস্যা।
অধিক জনসংখ্যার কারণে যত্রতত্র যেখানে সেখানে ঘরবাড়ি উঠে যাচ্ছে এবং ঘরবাড়ি হওয়ার কারণে বস্তি সমস্যার সৃষ্টি হচ্ছে এবং নগর জীবনে এবং শহর জীবনে যা একটা বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করছে। এরপরে যেটা দেখতে পাই সেটা হচ্ছে মৌলিক অধিকার থেকে বঞ্চিত। মৌলিক অধিকার থেকে বঞ্চিত, যখন একটা পরিবারের সদস্য সংখ্যা বেশি হচ্ছে তখন বাবার একার আয়ে সকল সদস্যের সকল ধরনের চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না, ফলে তারা খাদ্য, বস্ত্র, বাসস্থান এরকম নানান অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। জনসংখ্যা বৃদ্ধির কারণে নিরক্ষরতার সমস্যার সৃষ্টি হচ্ছে। এরপর যেটা আছে সেটা হচ্ছে সামাজিক নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে বা বস্ত্র ঘাটতি দেখা যাচ্ছে। আমরা সামাজিকভাবে অনিরাপদ ফিল করছি, মানে অনিরাপত্তা বোধ করছি। কিরকম এটা, যেমন কেউ এখন আমাদের বিদেশে আমরা যদি দেখি ইউরোপ বা আমেরিকাতে যে সোশ্যাল সিকিউরিটিটা খুব বেশি, সরকার দায়িত্ব নিচ্ছে, ওদের দেশে জনসংখ্যা কম, সরকার হচ্ছে ওদের খাদ্য, বস্ত্র, বাসস্থান সকল কিছু দায়িত্ব নিতে পারছে, যেটা আমাদের দেশে সামাজিক নিরাপত্তা যে এত জনসংখ্যার কারণে সরকার আমাদের দায়িত্ব নিতে পারছে না, যে কারণে নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষ যারা আছে এরা নানান সমস্যার নিপতিত হচ্ছে। এরপর আছে যেটা সেটা হচ্ছে জীবনযাত্রার মান নিম্ন। জীবনযাত্রার নিম্নমান, জীবনযাত্রার নিম্নমান হচ্ছে আমাদের জীবনযাত্রার মান দিন দিন নিম্ন দিকে চলে যাচ্ছে, নিচের দিকে চলে যাচ্ছে। আমরা চাইলেও আমার যতটুকু খাদ্য চাহিদা, যতটুকু বস্ত্র চাহিদা, যে শিক্ষার অধিকারটা আছে তা আমি পূরণ করতে পারছি না। এরপরে যে টপিকটা আমরা পড়ে নিব যে জনসংখ্যা সমস্যার সমাধানের উপায় কি। তাহলে এই যে এতগুলো সমস্যা, কারণগুলো আমরা জানলাম, সমস্যাগুলো কিভাবে আমাদের জীবনের প্রভাব ফেলছে আমরা জানলাম। এরপর যেটা জেনে নিব সেটা হচ্ছে জনসংখ্যার সমস্যা সমাধানের উপায় কি। দেখো এগুলোর সাথে আমরা অ্যাড করতে পারি, যেমন অপরাধ প্রবণতা বৃদ্ধির জায়গায় আমরা যদি হ্রাস করে দিই, যেমন অপরাধ প্রবণতা হ্রাস, তাহলে আমাদের একসাথে দুইটা পড়া হয়ে যাচ্ছে। অপরাধ প্রবণতা হ্রাস। এতদিন আমরা কারণের মধ্যে যেটা পড়েছিলাম যে প্রভাবের মধ্যে, এখন আমরা যে অপরাধ প্রবণতা ছিল এটা যদি আমরা কমিয়ে দিতে পারি তাহলে আমাদের জনসংখ্যা সমস্যার কিছুটা সমাধান হবে। গৃহ ও বস্তি সমস্যার সমাধান, যত্রতত্র যেখানে সেখানে অপরিকল্পিতভাবে গড়ে ওঠা যে বস্তিগুলো আছে এগুলোর সমস্যা সমাধান করতে হবে। পরিকল্পিত নগরায়ন, এর অল্প হিসেবে আমরা দিতে পারি পরিকল্পিত নগরায়ন। মৌলিক অধিকারের বঞ্চিত আমরা জেনেছিলাম, এবার আমরা দেখব মৌলিক অধিকার পূরণ, নিরক্ষরতা চাকায় শিক্ষার হার বৃদ্ধি, সামাজিক নিরাপত্তার নিশ্চয়তা এবং জীবনযাত্রার মান বৃদ্ধি। আমরা এই পয়েন্টস গুলোকে একটু বিপরীত করে দিলেই আমাদের প্রশ্নের উত্তরটা হয়ে যাচ্ছে যে কিভাবে জনসংখ্যা সমস্যার সমাধান করা যায়। তাহলে আজকে আমরা আমাদের তৃতীয় অধ্যায় প্রথম ক্লাসটি শেষ করলাম। প্রথম ক্লাসে আমরা শুরু থেকে আবার একটু দেখে নিচ্ছি, যেটা জেনে নিচ্ছি আমরা সমস্যা কি, সামাজিক সমস্যা কি, সামাজিক সমস্যার বৈশিষ্ট্য, এর কারণগুলো এবং বাংলাদেশের 1 নম্বর সমস্যা জনসংখ্যা সমস্যা কি, জনসংখ্যা সমস্যা কিভাবে আমাদের উপর প্রভাব ফেলছে, কেন অধিক জনসংখ্যার সৃষ্টি হচ্ছে এবং এই ক্ষেত্রে সমাজকর্মীর ভূমিকা কি। আমরা বাসায় যদি আমাদের বইগুলো একটু খুলে একটু মনোযোগ দিই তাহলে আমি আশা রাখছি আমার প্রত্যেকটি স্টুডেন্টই এই টপিকগুলো সম্পর্কে জানতে পারবে। তোমরা এগুলো এই বিষয়গুলো ক্লাস 6, 7, 8 আমরা পড়ে এসেছি, তো অত্যন্ত সহজ একটা অধ্যায় এবং আমরা একটু মনোযোগ দিলেই প্রথম
টপিকটা জনসংখ্যার সমস্যাটা যদি আমরা একটু গুরুত্বের সাথে পড়ি, অন্যান্য এই রিলেটেড টপিকগুলো আমরা সবাই লিখতে পারবো আশা করছি। সবাই ভালো থাকবেন। আজকে এই ক্লাসটা আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।